আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে একজন বিশেষ অতিথি হিসেবে আসছেন সোহেল খান বা সোহেল ভাই। উনি ফিনল্যান্ডের কায়ানি সিটিতে থাকেন। তো সোহেল ভাই সম্পর্কে আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলাম, হয়তো আপনারা অনেকে দেখেছেন। তো যারা দেখেননি তাদের জন্য বলে দেই যে সোহেল ভাই নিজের চেষ্টায় ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিটে এসেছেন। কোনো এজেন্সি ছাড়া, কোনো ধরনের মিডিয়াম ছাড়া, কোনো বাংলা ভাষায় যেটা দালাল ছাড়া উনি নিজের চেষ্টায় আ নিজের উদ্যোগে উনি ফিনল্যান্ডের একটা বড় কোম্পানিতে উনি একটা কাজের ভিসায় এসেছেন। তো আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে উনার যে ফুল প্রসেসটা উনি কিভাবে ট্রাই করলেন, কিভাবে ফিনল্যান্ডে আসলেন, ফিনল্যান্ডে এখন কেমন লাগছে এই বিষয়গুলো আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানবো। তো সোহেল ভাই, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমরা আপনার কাছে ১ম এ জানতে চাইবো আপনার দেশের বাড়ি কোথায়? আপনার আ আপনি দেশের বাহিরে কতদিন ছিলেন? আ যেহেতু আপনি দুবাই ছিলেন, তো এই বিষয়গুলো আপনি যদি একটু বলতেন দর্শকদেরকে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকের এই আপনার ইউটিউবের চ্যানেলে কিছু কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। অশেষ ধন্যবাদ সবাইকে, যে যারা ইউটিউব এই চ্যানেল দেখবেন, এই প্রোগ্রামটা দেখবেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার নাম, প্রথম আমার পরিচয়টা আমি আপনাদের সবার কাছে রাখি। আমার নাম সোহেল রানা খান। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, মতলব উত্তর সেঙ্গারচর, গ্রাম ছোট মরাদন। আমি দুবাইতে ছিলাম দীর্ঘ অনেক বছর। আর একই ট্রেডে স্কিল কমপ্লিট করে আমি বাংলাদেশ থেকে দুবাইতে যাই কাজে, ওয়ালিং এর বিষয়, যেটা শর্ট বাংলা বলে। আমি একটাই কাজে দুবাইতে গেছি, একই কোম্পানিতে ছিলাম। ওই কোম্পানির থেকে আমি ওয়ালটাতে গেছি, তারপর আমি নিজে ফোরম্যান কোম্পানির থেকে ফরমেশন নিছি। বিশেষভাবে সবারই একটা ছোটবেলার থেকে হোক বড় হোক, সবসময় একটা ইউরোপ একটা স্বপ্ন থাকে, এরকম আমার একটা স্বপ্ন ছিল। যেহেতু 2006 সালের থেকে আমি দুবাইতে, তখন এই আস্তে আস্তে আমার স্বপ্নটা ছোটবেলাতে ছিল। তো নিজে নিজে সবকিছু চেষ্টা প্রচেষ্টা আমি চালাই গেছি। আর বিশেষভাবে আমি আমরা মাহফুজ এই ভাইকে বিষয়ে ধন্যবাদ আসবো। জানাবো। সোহেল ভাইয়ের কাছে এই বিষয়ে আসবো। তো আমরা ছোট প্রশ্ন করে আপনার কাছ থেকে সবকিছু জানবো। তো ওকে। ফিনল্যান্ডের কথা আপনার মাথায় কিভাবে আসলো? যে আপনি দুবাই ছিলেন, দুবাইয়ে আপনি ওয়েল্ডিং এর কাজ করছেন অনেকদিন। তো হঠাৎ করে আপনার ফিনল্যান্ডের কথা মাথায় আসলো কিভাবে? হঠাৎ করে বলতে, যে ইউরোপ যে ব্যাপারটা, এটা কিন্তু বর্তমান প্রায় 29টা কান্ট্রি নিয়ে একটা ইউরোপ গঠিত। তো যখন আমার ইউরোপে আসার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগলো, তখন আমি এই ইউটিউবে, বিশেষ করে আমার কোনো রিলেটিভ নাই ইউরোপে, আমার কোনো রিলেটিভ ছিল না। তারপর কারোর সাথে আমার কোনো ওইরকম ভালো যোগাযোগ বা ভালো কোনো অ্যাডভাইস দেওয়ার মতন কারোর কাছে আমি হেল্প নিইনি। ইউটিউবে বিশেষ কিছু কিছু অনুষ্ঠান আমি দেখতাম, যেমন মাহফুজ ভাইয়ের ভিডিওগুলো, আমি আপনার ভিডিওগুলো আমি বেশিরভাগ দেখতে পারতাম। যখন দুবাইতে জব করছি, কাজের ক্ষেত্রে ছিলাম, তখন বাসায় আসার পর একবারে ফ্রি। স্মার্ট ফোন হাতে থাকলে পুরো পৃথিবীটা যেমন হাতে, এরকম মনে হয়। তাই অনেক সার্চ করতাম। শুধু ফিনল্যান্ড না, আমি কানাডা, অস্ট্রেলিয়া, ইভেন জার্মান, মোটামুটি আমেরিকারও কিছু ভিডিও আমি ফলো করতাম। তাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে ইউটিউবারদের অ্যাডভাইস গুলা, যেটা আমাদের জন্য বলা হয়, এটাই আমাদের জন্য অ্যাডভাইস। তো সবচেয়ে আমার ভালো লাগছে ফিনল্যান্ডের গভর্নমেন্ট যে রুল অ্যান্ড রেগুলেশন, ওয়ার্ক, যাদের যে একটা সাপোর্ট, এগুলো আমি মাহফুজদের ভিডিওর থেকে আমি কালেক্ট করছি।
যে আপনার ভিডিওগুলো আমি দেখে আমার কাছে ভালো লাগছে, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। যেমন মাহফুজদের ভিডিওগুলো, এটা আমি আবার অন্য একটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করছি, দেখি কোনটা জিনিসটা আমার জন্য বেটার, হুম। মানে পারফেক্ট ইনফরমেশন গুলো আমি কোনটা পাই। যদি আমি মাহফুজদের ভিডিওর সাথে সাথে আমি আরেকটা ভিডিও দেখছি, উনি আমার বাংলাদেশি ভাই, তো ওনার ভিডিওটা আমার ভালো লাগছে, নাম আমি মেনশন করতে চাচ্ছি না। তো উভয় দুটা ভিডিওর কাছে আমার মোটামুটি ভালোই ভালো লাগছে, তখন আমি এই ফিনল্যান্ডের প্রতি একটু আগ্রহ জাগি। আগ্রহ জাগতে গিয়ে আমি এইভাবেই অনেক ভিডিওর থেকে যত তথ্য আছে আমি সংগ্রহ করতাম। তো কখনো আমি মাহফুজ ভাইকে নক করে নেই, আমি দেখতেছি ভালো লাগতেছে, এইভাবে আমি নিজে নিজে আগায় গেলাম আর কি। আপনার প্রসেসটা কি ছিল? আপনি কিভাবে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছেন? কি মানে ইমেইলের মাধ্যমে হ্যাঁ, কিভাবে একটু যদি আমাদের বলতেন? আচ্ছা, যাক এটা আপনার যে অনলাইনের ব্যাপারে, তো অনলাইনে আমার সিভিটা বায়োডাটাটা আমি সাবমিট করছি। অনলাইনে সিভিটা সাবমিট করার রাখাতে ফিনল্যান্ডের বিশেষ অনেকগুলো কোম্পানির কাছে আমার সিভিটা ওরা রিসিভ করে। তো ওই কোম্পানি আমার সিভিটা মানে কোম্পানি যে রুল এন্ড রেগুলেশন বলতে ওদের যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট মোতাবেক আমি মনে করি আমার সিভিতে ওরা পাইছে। তখন ওরা আমাকে মেলে নক করে, তো মেল টু মেল ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট করার পরে ওরা আমাকে উৎসাহ করলো, তুই কি আসতে চাস, সিভি আমরা রিসিভ করছি, তোর সিভিতে আমরা যা আমার রিকোয়ারমেন্ট আছে আমরা তোর কাছ থেকে আশাবাদী। তখন আমি বললাম ইয়েস, আমি সিভি যদি ড্রপ করতে আমার ইন্টারেস্ট আছে। তখন ওরা আমাকে একটা, আমার বর্তমান যে কোম্পানিতে আমি আসছি এই কোম্পানি আমাকে একদিন মিটিং ডেট টাইম ফিক্স করলো, যে আমরা তোর সাথে একটু ইন্টারভিউ প্রসেস করতে চাই। আমি বললাম ওকে, আই উইল এগ্রি। তো ওই টাইম ডেট ফিক্স করাতে আমি ওই টাইম ওকে সময় দিলাম, ও আমাকে ফোনের মাধ্যমে ওর সাথে আমার ইন্টারভিউ ফেস করি। তো আমার জব সম্বন্ধে, যেহেতু আমি ওয়ার্ক অ্যাপ্লিকেশন করছি ওয়ার্কে, আমার জব সম্বন্ধে আমার ব্যক্তিগত ব্যাপার অনেক কিছুই জানার ইচ্ছা ছিল, তো জানছে। আমি আমার যতটুকু সাধ্য ছিল আমার বলা, আমার যতটুকু জানা আমি ওকে বলতে পারছি। ইন্টারভিউটা আমার সম্পূর্ণ ইংলিশ, ওই জায়গায় ফিনিশ ব্যবহার করা হয় না, কারণ আমি ফিনিশ জানি না, ইংলিশ। ইংলিশটা আমি আমার ক্লায়েন্ট, আমি ওকে আমি ইন্টারভিউর মাধ্যমে মানে যতটুকু প্রয়োজন আমি কমপ্লিট করতে পারছি, ওর সাথে আমার কথা বলি। সেই ইন্টারভিউ লাস্ট রেজাল্ট প্রায় ওর সাথে আমার 48 মিনিট ফোনে ভিডিও কথা কলে হয়েছে? কথা হয়েছে। লাস্ট পর্যায়ে ও আমাকে যখন রাইখা দিবে কমপ্লিট, তখন আমি ওর কাছে রেজাল্ট নিলাম যে আমার ইন্টারভিউর কোন প্রসেস কমপ্লিট, আই ডান এন্ড ওকে ডান, আই উইনার এন্ড ফেল, ইউ আর উইনার, হোয়াট এভার আই নিড মোর গিভ টু ইউর অ্যান্সার। এই কথা বললে আমাকে রেখে দিল। তারপর থেকে ওর সাথে আমার ভালো একটা কি কি টাইপের কনভারসেশন প্রশ্ন হলো। করছে? ২-১ টা উদাহরণ দিবেন? যেমন জব সম্বন্ধে, তো জব যেই কোম্পানি বা যে রিকোয়ারমেন্ট, এটা জব সম্বন্ধে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা জব সম্বন্ধে স্পেসিফিক থাকে। তো স্পেসিফিক তো সবাই তো আর আমার ওয়ার্ল্ডার জবে অ্যাপ্লাই করবে না যারা এই ভিডিওটা দেখবে। তো না, আমি দেশ তা তো সম্বন্ধে অবশ্যই। বলি, যারা আমার দেশ সম্বন্ধে বলি, যেমন ফিনল্যান্ড কেন আসতে চাই, এই প্রশ্নটাও আমাকে আগে করলো। তা আমার কাছে যে জিনিসটা আমি সংগ্রহ করতে পারছি মাহফুজদের ভিডিও দেখে, অন্য ভিডিও দেখা, তো ওই নলেজটা আমি ওর সাথে শেয়ার করছি যে আমার ফিনল্যান্ড গভর্নমেন্টের রুল এন্ড রেগুলেশনটা আমার কাছে ভালো লাগছে। হুম, ফিনল্যান্ড ইজ ভেরি হ্যাপিনেস কান্ট্রি, হুম। খুব আর ভেরি বিউটিফুল। আর ও আমাকে একটা প্রশ্ন লাস্ট বলতে গেলে কি, ও আমার সিভিতে যে টাইমিংটা ফলো করছে আমার জব এক্সপিরিয়েন্স, আমি প্রায় 17-18 বছর আমার দুবাইতে সার্ভিস। তো আমার ক্লায়েন্ট ও বললো তুই 18 বছর দুবাইতে আসছিস,
দুবাই তো তাপমাত্রা অনেক হুম। গরম। তুই এখন ওই জায়গায় এত তাপমাত্রা, তোর বডি কন্ডিশন সবকিছু তুই ওই জায়গায় সেট। আর ফিনল্যান্ডে অতি বেশিরভাগই মাইনাস থাকে, হুম। উইন্টারটাই বেশি। তুই এটা কিভাবে এক্স্যাক্টলি। ম্যানেজ করবি? তুই কি পারবি? তখন ওকে আমি একটা অ্যান্সার দিছি যে হিউম্যান উইল ট্রাই দ্যান পসিবল। আমি মানুষ চেষ্টা করলে সম্ভব। যখন এই সম্ভব। প্রশ্নটার উত্তরটা দেওয়া, হ্যাঁ এই প্রশ্ন করার পরে উত্তরটা আমি দেওয়াতে মাহফুজ ভাই কি বলবো, ওই এতটুকু হ্যাপি হয়েছে, মানে যে চেয়ারে বসেছিল, যে পজিশনে ছিল, ওই পজিশনে চেয়েছিল ফালদা দাঁড়ায় গেছে, দাঁড়ায় আচ্ছা। হাসতে হাসতে একবারে, হাসতে হাসতে জিনিসটার একবার ওই মানে আপসেট। ওর ভাল লাগছে আর ও কি। আমাকে হ্যাঁ, ও বললো আমি বিগত প্রায় 6 বছর আমার এই কোম্পানিটির সাথে জড়িত আছি, আমি ইন্টারভিউ নেই, কিন্তু আমি অনেক প্রশ্ন করছি, কিন্তু আমি এরকম তোর মতো ইজিলি অ্যান্সার আমি পাইনি। তাই আমি বললাম কি, এটা আমার দ্বারা যেটা আমার দ্বারা কনফার্ম, আর আমি পারবো, আত্মবিশ্বাস, আমার মনে যে হ্যাঁ। আত্মবিশ্বাস, আমি পারবো। তখন ও আমাকে যেমন আরো ইজিলি হয়ে গেল ওর সাথে এটা অ্যান্সারটা দেওয়াতে। ও এতটুকুই খুশি হয়েছে, মানে ও আমার জন্য প্রসেস গুলো আরো ইজি করে দিল। নাইস, অন্য কার নাইস। সাথে কিরকম হয়, অন্য কারোর সাথে কিরকম হয় প্রসেস করতে গেলে, বা অন্য কোনো কি হয় এটা তো আমি জানি না, কিন্তু আমার জন্য আমি মনে করি আমার এই ওর সাথে ভিডিও কলে ইন্টারভিউটা ইজিলি হওয়াতে আর আমি ঘাবড়াই নেই। একটা জিনিস আছে, আরে ইন্টারভিউ জানি, চাকরি ইন্টারভিউ কি জানি কিরকম, মানে কিরকম আমার ভিতর কোনো বিন্দু পরিমাণ কোনো ভয় ফিল কাজ করে নাই। সবসময় হ্যাপিনেস, মানে আমি খুব খুশিতে ইন্টারভিউটা ফেস করছি। হুম। আমি আমার ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আছি, এই ডিপার্টমেন্টটা আমার কাছে মোটামুটি আমি সব দিক দিয়ে জানাশোনা। ওয়েল্ডার থেকে ফোরম্যান, একটা যাক, ফোরম্যান হলে একটা আলহামদুলিল্লাহ। কোম্পানির দায়িত্বশীল থাকলে বিদায় আমি নিজে নিজে আগাইতে পারছি ইনশাল্লাহ, মনের সাহস সব ছিল। যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকেরই আমি বলবো, ব্যক্তিগত ব্যক্তির একটা মন আছে, মনের একটা সাহসের দরকার আছে। আপনি কারোর উপরে নির্ভরশীল হবেন, জীবন আপনি একটা কাজ আগাইতে পারবেন নিজের সাহসে, নিজের প্রচেষ্টায়, লাইফে সাপোর্ট, একদিন আপনার সফলতা অর্জন আসবেই। অবশ্যই, অবশ্যই। তারপর কতদিন পর রেজাল্ট দিল? মোটামুটি ইন্টারভিউ হওয়ার পরে ওরা আমার প্রায় 15 দিন 20 দিনের ভিতরে আমার ওয়ার্ক পারমিট দিয়ে দিলে। কিন্তু ওয়ার্ক মানে পারমিটটা কন্ট্রাক্ট, ফাইনাল দেওয়ার চুক্তি, আগে আমার চুক্তি সাথে একটা যেটা। হ্যাঁ কন্ট্যাক্ট পেপারটা, চুক্তিপত্র। তো ওরা আমাকে দেওয়ার আগে, এর আগে একটা মেসেজে মেইলে আমার কনফার্ম করছে যে ওরা যে প্রসেসটা করছে আর যে রিকোয়ারমেন্ট আমার জন্য করছে ওটা আমি অ্যাকসেপ্ট করবো কিনা। তো ওইটা মেমো দিছে, ওটা অ্যাকসেপ্ট করার পরে আবার ওকে আমি ফাইনালি তো আমি তোরে কন্ট্যাক্ট পেপার দিচ্ছি। কন্ট্যাক্ট পেপার দিল, কন্ট্যাক্ট পেপারে আমার যা করিনো করে আমি সাইন টেন করে রিটার্ন করে দিলাম। করার পরে আমাকে পরের স্টেপ বলো, ইন্টার ফিনল্যান্ড এটা ফিল আপ করবা অ্যাপ্লিকেশনটা, গভর্নমেন্ট কোম্পানির কাজ শেষ। কোম্পানি আমাকে এখন ইন্টার ফিনল্যান্ডের যে প্রোগ্রামটা ওইটা আমার কমপ্লিট করতে হবে। তখন ওইটা আমার একটু টাইম লাগছে, যেহেতু আমি এই ব্যাপারে জানি না। তখন আমি অনেক খোঁজাখুঁজি, অনেক টাইম এটা নেওয়ার পরে এটা আমি হইলো যে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন যেটা, যারা আর কি ইয়েস, জানে না আসলে এন্টার ফিনল্যান্ডটা কি। এই হ্যাঁ অ্যাপ্লিকেশনটা করার জন্য একটা যে ওয়েবসাইট, ওইটা হইলো এন্টার ফিনল্যান্ড। ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ। তো ও আমাকে ওয়েবসাইটে দিয়ে দিল, আমি ওয়েবসাইটে গেলাম। তখন আমার এই কাজটা করতে আমার জন্য, আমি মনে করি ওই সময় একটু আমার জন্য খুব হার্ড হয়েছে, কারণ আমি কখনো এই কাজ সাথে সংযুক্ত ছিলাম না। তো হুম। স্বাভাবিক, সংযুক্ত না থাকার কারণে এটা অজানাতে জানতে গেলে একটু টাইমের দরকার, টাইম লাগছে। তা অবশেষে আমি কমপ্লিট করতে পারছি। কমপ্লিট করার পরে ওকে আমি, ও আমাকে বলছে তুই কমপ্লিট কর, কমপ্লিট করার পরে তুই আমার সাথে শেয়ার করবি। তো শেয়ার করার ওরা আমি মেইলে রিটার্ন করলাম। তখন ও চেক করলো, ওর এটার ভিতরে কিছু কাজ ছিল, যেন আমার কোনো জায়গায় ভুল আছে কিনা, যেটা সত্য কথা, পারফেক্ট সবকিছু আছে কিনা। তো ও হুম। আমাকে বললো না সবকিছু পারফেক্ট আছে। গভর্নমেন্ট কোম্পানির ওরও কিছু কাজ ছিল ওটার ভিতর, তো ও কমপ্লিট করার পরে তখন আমাকে বললো তুই এটা সাবমিট কর, যে অনলাইনে সাবমিট কর। তাই আমি আবার অনলাইনে সাবমিট করলাম। অনলাইনে সাবমিট করার পরে আমাকে সবকিছু কমপ্লিট, তখন আমাকে ও বললো যে এম্বাসি ডেট, এম্বাসি ডেট নেওয়ার জন্য। তখন আমি এম্বাসির ডেট
কিন্তু ওরা আমাকে খুব মানে এই ইন্টার ফিনল্যান্ডে এটা কমপ্লিট করার জন্য আমাকে কোনো হেল্প করেনি, জাস্ট বইলা দিছে তোর এটা করতে হবে, ওটা আমি নিজে নিজে করছি। ইভেন এম্বাসির ফেসটা, এম্বাসি বিশেষ করে আমাদের একটা ডেট নিতে হয়, এই ডেটটা নেওয়ার বিএফএস। জন্য ওই তো বিএসএফ, তো এটা আমার জন্য একটু টাফ ছিল। তো এটা আমি আমার এক বন্ধুর কাছে হেল্প নিছি, এটা আমার দেশের মানে দুবের বাইরে, যেরকম মাহফুজ ভাই আছে, আমি মাহফুজ ভাইয়ের যে দুই সময় নক করতাম, মাহফুজ ভাই আমাকে এটা হেল্প করেন, অবশ্যই আমার আত্মবিশ্বাস মাহফুজ ভাই আমাকে হেল্প করতেন বা করতো। আমি আমি করি, অনেককে করে দিছি না এটা এরকম। এটা তো আপনার আত্মবিশ্বাস, কিন্তু আমি হ্যাঁ, ভাবছি ভাই বিজি ব্যস্ত থাকে সবার সাথে ওই সময়, সেই জন্য আমি আপনার জন্য হেল্প পেয়েছি। তো উনি আমাকে যথেষ্ট হেল্প করছে, উনি আমার ডেটটা নিয়ে দিছে, যেটা না বললেই নয়, যার মাঝখানে যেটা উপকারে তারা স্বীকার করে, এটা হলো আমার না অবশ্যই অবশ্যই অবশ্যই। তারপরে এম্বাসির বিষয়ে কিছু বলেন, এম্বাসির ইন্টারভিউ সম্পর্কে, এম্বাসিতে ইন্টারভিউ দিলেন। এম্বাসির ইন্টারভিউতে ডেট নিলাম, ওই ডেট মোতাবেক আমাকে যে টাইম দিছে, আমি মনে করি যারা এই ভিডিওটা দেখবেন, কারো আসার ইচ্ছা থাকে, টাইমকে প্রাধান্য দিবেন। টাইম ইজ কারেক্ট। আপনার টাইম, আমি পুরো আধা ঘন্টা আগে ওই এম্বাসি গেটে, অফিসে গেটে গেলাম, ওরা কারেক্ট যে টাইম, ওই টাইম মতন ওপেন করছে। তো ওই জায়গার যে নিয়ম কারণ আছে, ওই জায়গাটা একটু ফলো করে টোকেন নিতে হলো, টোকেনের মাঝখানে আমি পরবর্তীতে স্টেপ কমপ্লিট করলাম, এম্বাসি গেটে গেলাম। ওই জায়গাটা মোটামুটি একটা ইমিগ্রেশনের মতনই, সিকিউরিটি চেক, হায়ার চেক, স্ক্রিনিং করে কমপ্লিট করে আমি ওয়েটিং রুমে গেলাম। ওয়েটিং রুমে আমার যে টোকেন সংগ্রহ করছি, টোকেন নাম্বারে আমার কাউন্টারে প্রায় আধা ঘন্টা আমার আগে দুজন ছিল, একটা নেপালি নেপালি একটা ছেলে ছিল, আর ফিলিপিন একটা ছেলে ছিল, ওরও ফিনল্যান্ডে ছিল। তো ওদের হয়ে যাবে 3 নাম্বার সিরিয়ালে আমি পাইছি, তো আমাকে কল করলো, কলে আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পরে যে অ্যাম্বাসেডর আর আমি, আর কেউ নেই, রুম লক, মানে দুইজনই। তো আমার ডকুমেন্টস আমার চাইলো, আমি দিলাম পাসপোর্ট, দুবাইয়ের ইমারত আইডি কার্ড, যেটা রেসিডেন্ট কার্ড বলা হয়। হুম। তখন ওর সাথে আমার কথা হলো যে কোন কোম্পানিতে, কোম্পানির নাম বললাম, কেন, আমাকে একবার প্রশ্ন করলো কেন যাবো, লেডি কেন যাবো, ওয়ার্ক পারমিট, হার্ড ওয়ার্ক, আমার স্কিল আছে মাত্র। কোন কোম্পানি, তখন আমাকে একটু তুমি তো দুবাই তো আসো, আমাকে ওই ইজি, তুমি তো দুবাই তো আসো, দুবাই থেকে তুমি কেন যাবে না, তুমি দুবাইতে তো স্যালারি নিচ্ছ, হ্যাঁ বেটার, দুবাই টু ফিনল্যান্ড বেটার, দিস কান্ট্রি হ্যাঁ। গভর্নমেন্ট রুলস এন্ড মাই স্যালারি অলসো হায়ার। তাই পরে ওকে আমি, ও আমাকে যেভাবে জিজ্ঞাসা করলাম অ্যান্সার গুলো আমি ইজিলি ভাবে দিচ্ছি। তো ও আমাকে এই যে বললো যে ফিনল্যান্ড কি সাপোর্ট তুমি নিবা, আর কি সাপোর্ট তুমি গভর্নমেন্টের দিবা। আচ্ছা। আমি বললাম, তখন আমি বললাম আমি সাপোর্ট গভর্নমেন্ট থেকে এটাই নেবো, যেটা রুল এন্ড রেগুলেশন ভিতরে এমপ্লয়ি যে সাপোর্ট নেয়, সাপোর্ট আমি পাবো, আর আমি ওই জায়গায় চাকরি করবো, হাই স্যালারি আমার জন্য, আমার হাই স্যালারি থেকে আমার গভর্নমেন্ট ট্যাক্স আছে, ট্যাক্স পে করবো। তো আমি কাজ করে আমি নিজেও উপকৃত হবো, আমি দেশ গভর্নমেন্টেরও আমি উপকৃত করতে পারবো। ওই জায়গায় ইংলিশ, ওই জায়গায় সম্পূর্ণ ইংলিশ, কোনো ফিনিশ আমাকে সাথে ইউজ করে নাই। ইংলিশ কমপ্লিট করার পরে ও যেমন, ও এই কথা বলার পরে যেমন আরো উৎসাহিত হইলো আমার প্রতি, খুব ভালো লাগছে ইন্টারভিউ। তখন আমাকে বলো ওকে তোমার কন্ট্যাক্ট পেপার, আমি কন্ট্যাক্ট পেপার শো করলাম, তখন দিলাম, আমার কোম্পানির নাম দেখলো, সবকিছু ডিটেলস দেখলো, পার আওয়ার কত, এটা রিকোয়ারমেন্ট আছে, ওটাও শো করলাম, এত ও বলে আর আমি অ্যান্সার দিচ্ছি, ও কাগজ দেখে বলতেছে আর আমি অ্যান্সার মুখে নিয়ে তো ট্যাক্স কোম্পানি পে, স্যালারি পরে আমার থেকে, তো বললো কোম্পানির নাম, কেন না এটা আমার স্যালারির উপর ডিপেন্ড করে ট্যাক্স। তো বললো কারেক্ট, কারেক্ট ইনফরমেশন, ফিনল্যান্ডে কোনো কোম্পানি ট্যাক্স পে করে না, এমপ্লয় করে, এমপ্লয় স্যালারির উপরে। হুম।
তারপর? আচ্ছা, তারপর আমার জিজ্ঞেস করলো ইন্স্যুরেন্স। তখন আমি বললাম এটা আমার কোম্পানি প্রোভাইড করবে ইন্স্যুরেন্স। গভর্নমেন্টের যে রুলে আছে ওই রুলে এমপ্লয়ের উপরে যেতে ইন্স্যুরেন্স এটা কোম্পানি আমার সাথে ডিল হয়েছে, কোম্পানি প্রোভাইড করবো। হুম, কারণ জি। এটা অনেকে নিজে করে আসে, এটা অনেকে নিজে করে আসে। তখন আমার সাথে কোম্পানির সাথে ডিল হয়েছে যে আমি আসার পরে কোম্পানি করে দেবে, কিন্তু এটা আমার পার্সোনাল। ওকে। তো ও বললো ওকে ডান। তারপর আমাকে জিজ্ঞাসা করলো ফ্যামিলি ব্যাপার, আমাকে বললো কি ফ্যামিলি হায়ার করবে এখন? আমি বললাম না। ও আমার ফ্যামিলির ডকুমেন্ট চাইছিল, আমি বললাম না আমি ফ্যামিলি হায়ার করবো না এখন। তখন বললো কেন? আমি বললাম আমি দুবাইতে ছি, দুবাই থেকে এখন আমি ওই ফিল্ডে যাব, নতুন জায়গা আমার জন্য, এরিয়াটা নতুন। তা আমি আগে যাই, আমি নিজে সবকিছু প্রিপারেশন নিই, তারপর আমি হায়ার। তো এইটা শোনার পরে যেন একটু আর একটু ইয়ে হলো। কেন সবাই তো অ্যাপ্লিকেশন সাথে সাথে ফ্যামিলিতে অ্যাপ্লাই করে, আমার কাছে যতটুকু আসছে আমি মোটামুটি দেখছি আগের তা ফ্যামিলির ফ্যাসিলিটিটা। আমি বললাম ফ্যামিলি নিয়ে তো আমার প্ল্যানিং আছে কিন্তু এখন না, কিন্তু আমি নিজে যাইয়া হুম, স্যাটিসফাই হয়ে নেই। তখন ও আমাকে বলল কারেক্ট, ইউর প্ল্যানিং ইজ কারেক্ট। আমার ফ্যামিলি কে কে আছে, বাচ্চা, সবকিছু ইয়া করলো। তো একটা কথা, ও আমাকে যা প্রশ্ন করছে আমি যা বলতেছি ও নোট করতেছে, ওর হাতে কলম আর নোট করতেছে, ও লিখতেই আছে, ও কিন্তু নোট করে হুম, যাচ্ছে। আ- তো আমার ডকুমেন্টস গুলা দেখাতে হয়, সবকিছু কারেক্ট ঘোষণা করলো। এবার লাস্ট প্রায় 30-35 মিনিট মতন ওর সাথে আমার কথা তারপর? কথা বলার পরে, তারপরে এখন মানে শেষ পর্যায়ে তো আমি ওই জায়গায় আমি প্রশ্ন করলাম, স্যার কমপ্লিট? ইয়েস। হোয়াট ইজ দ্য মাই রেজাল্ট? আমি আগে পরে অনেকেই শুনছি রিজেক্ট করে, এম্বাসিতে রিজেক্ট করে, হুম, ইন্টারভিউতে রিজেক্ট করে, প্রসেসিং তো পরে, কিন্তু ফেস টু ফেস অনেকে রিজেক্ট করে। তো আমার এটা জানার দরকার, আমি সামনের যে স্টেপ গুলো আমি অতিক্রম করতে পারবো কিনা। আমি এই স্টেপটা কমপ্লিট করে নিই, যদি এর থেকে আমার রিজেক্ট করে দেয় তার সামনে আমার কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই, যেহেতু আমার সামনে পিছনে কেউ নাই যে আমাকে কোনো হুম, এজেন্ট বা দালাল বলবো এটা করো ওইটা করো। পরে কর না, ইউ আর কারেক্ট পারসন। পরে আমাকে বললাম করোনার পর পর মাহফুজ ভাই আমি এতটুকু বলতে পারি, মানে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় গ্লাস করা ছিল, ইন্টারভিউর সময় গ্লাস করা ছিল। করোনার পরে তো ছোট্ট একটা ফাঁক আছে, ওই মানে গ্যাপ আছে, যেটা আমরা বিশেষ করে বাংলাদেশে অ্যাকাউন্টিং এ গেলে, আমরা কেশিয়ার হাতে গেলে কিন্তু একটা ছোট্ট গ্যাপ থাকে টাকা লেনদেন হ্যাঁ, করার হ্যাঁ, জন্য। হ্যাঁ, সেম পর্যায়ে যারা কেউ যদি দিয়ে থাকেন ওই রুমে গেলে বলতে পারেন, ও বসার থেকে আমার হাত বাড়ায় দিচ্ছে, হাত মিলিয়ে পরে আসছে। মানে আমার ইন্টারভিউর পর আচ্ছা। এতটুকু খুশি হয়েছে, ওই হাত বাড়ায় দিচ্ছে পরে হাত হ্যান্ডশেক মিলে আসছে। করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ডশেক করছে। তা তাও আমি মনে করি করোনার আমার জন্য শেষের দিকে। হ্যাঁ, হ্যাঁ বড়, তা আমি মনে করি এটা আমার জন্য অনেকটা বড় পাওনা ছিল। মানে ওরা হ্যাঁ, ওরা আমি কনভার্স করতে পারছি, আমার ইন্টারভিউতে যাক, আমি যাক, সবকিছু আর কনভার্স করতে পারছি। করোনার সুন্দর। পরে এমন, হ্যাঁ করোনার পরে তো এমনি তো মানুষের সাথে মানুষ কাছে আসার খুব কম, হ্যান্ডশেক করেই নাই। হ্যান্ডশেক তো তখন আর কেউ করে না। তাই না? করে না। হ্যাঁ আর হইলো এমনি হইলো ফিনিশ, ওদের কালচার সাথে হুম, কিন্তু আমার তখনও এত ইয়া না, বুঝি না। হুম, যাক, মানে খুবই আনন্দ লাগলো। তখন আমি কমপ্লিট করে রুমের বাইরে গেলাম, আমাকে ওয়েটিং রুমের বসার জন্য বলে দিল, তুই ওয়েটিং রুমে বস, তোর কাউন্টারে ডাকবে আবার। তো বসলাম, হুম, তখন কাউন্টারে গেলাম, 5-7 মিনিট পরে আমাকে অন্য একটা কাউন্টারে নাম্বারে আমার ডাকলো আর কি। ওই জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে আমার আবার পুনরায় আমার ফাইলগুলো সব নিল, সব ডকুমেন্টস গুলো ও পার্সোনাল একটা ফাইল করলো, কিছু যার দরকার নাই আমাকে দিয়ে দিল, আর যা আমার রিকোয়ারমেন্ট ছিল নিল। ওরা বিএসএফ গ্লোবাল একটা কি বলবো, পোস্ট অফিসের যে একটা ফাইল হয় হ্যাঁ, হ্যাঁ, ওইরকম
ওইরকম একটা ফাইল করলো ওর পার্সোনালি, ওই ফাইলের ভিতরে আমার এটা করা কমপ্লিট করার পরে আমাকে ও এম্বাসি যে ফি, এম্বাসির ফিটা অ্যামাউন্ট আমার থেকে চাইলো, আমি দিলাম। 490 নাকি 490 ছিল? হ্যাঁ 490 ইউরো। হ্যাঁ 490 ইউরো। 490 ইউরো। হ্যাঁ 490 ইউরোতে আমার মোটামুটি দুবাই 2200 সামথিং, 2200 দিরহামের সামথিং ছিল। তো একটা 300 দিরহাম আমার আগেই নিয়ে গেছিল, যে যখন আমি অ্যাপার্টমেন্ট ডেট নিছি ক্লোজ, হ্যাঁ হ্যাঁ ওই সময় আমার একটা ফি নিয়ে গেছে 300 দিরহামের মতো। আর বাকিটা অ্যাকাউন্ট করে টোটাল আমার ওই এম্বাসিতে 490 ইউরো যা আসে আর কি। ও সাথে সাথে আমার ওইটা একটা রিসিপ্ট দিছেন। দিলে। সাথে সাথে আমার একটা রিসিপ্ট দিছে, মানে টাকাটা নিতে হুম। ওই টাকা একটা রিসিপ্ট আসছে। তো হওয়ার পর আমি কমপ্লিট করে বললো আবার বসতে। ওর কাজটা কমপ্লিট করে স্ট্যাম্পিং করে ওর যাবতীয় যা করার আছে করে আমাকে বললো বসতে। তখন আমাকে লাস্ট স্টেপ যেটা বায়োমেট্রিক, হুম। এবং বায়োমেট্রিক আরেকটা রুম আছে, এবং বায়োমেট্রিকে আবার সেম ফিঙ্গার কাউন্টারে আর কি, রাখলো। ফিঙ্গার হ্যাঁ দিছেন তাই তো? তখন হুম। হ্যাঁ তো গেলাম ওই জায়গায় যাওয়ার পরে ফিঙ্গার আর আপনার ছবিও নিছে। ছবিও নিছে, আচ্ছা। হ্যাঁ হুম। হ্যাঁ ফিঙ্গার ছবি নিয়ে ফাইলটা ওরা রেখে দিল, পাসপোর্টটা আমার হাতে দিয়ে দিল। আমি বিএসএফ গ্লোবাল থেকে একটা জিনিস পাইলাম, শুধু আমার এম্বাসিকে যে টাকাটা নিচ্ছে রিসিপ্টটা, এই রিসিপ্টে আমি আমার ডকুমেন্টস, আর কিচ্ছুই না। হ্যাঁ ওইটাই। তারপর কতদিন লাগলো ভিসা পাইতে বা পারমিট পাইতে? পারমিট পাইতে আমার প্রায় 7 মাস। আমি যে মানে ইন্টারভিউ যে ডেটে ফেস করছি তার থেকে আমি ডিসিশন আসছে আমার প্রায় 7 মাস পরে আসছে ফাইনালি ডিসিশন। আচ্ছা, তারপরে যখন ফিনল্যান্ডে মুভ করলেন, যে ইমিগ্রেশনের বিষয়টা বলেন, যে ইমিগ্রেশনে হ্যাঁ কি প্রশ্ন করলো, কিভাবে কি, এটা একটু শেয়ার করেন। যেমন ইমিগ্রেশনে, আর এরপরে আমি কিন্তু আমার কোম্পানির সাথে আমার সবসময় যোগাযোগ ছিল, মানে আমি কবে আসতেছি কবে কি, আমি চাকরি বলতে আমি রেজাল্ট পাইনি, যখন রেজাল্ট পাইছি ওরাকে জানাইলাম, ওরা আমাকে খুব আসার জন্য খুবই আগ্রহ। তারপর আমি টাইম নিলে এই টাইম মতন আসবো। তো টাইম ডেট ফিক্স করলাম, টিকিট আমার নিজের টিকিট দিলাম, ওরা আমাকে কিভাবে আসতে হবে কোথায় কি করতে হবে ওরা আমাকে সব ডিটেলস দিয়ে দিল। ওই অনুপাতে আমি আসলাম ফিনল্যান্ড হেলসিঙ্কি এয়ারপোর্টে আমি আসলাম ইমিগ্রেশনে। হেলসিঙ্কি এয়ারপোর্টে তখন আসার আগে আমার আপনি বাংলাদেশে গেছিলেন? জি আমি দেশে গেছি, দেশে গেছি। এর মাঝখানে হচ্ছে ছোট্ট একটা আমার জন্য একটা গল্পই বলি। এই মাহফুজদের আমি যখন ভিডিওগুলো ফলো করি, ফলো ভিতরে আমার একটা ভিডিও ভিতরে খুব চমৎকার, আমার লাইফের একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি সংগ্রহ করি। সেটা হলো আমার হাতে তখন ছিল না ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং কোনো নলেজ ছিল না ড্রাইভিং এর। আর দুবাইতে আমি খুব ভালো সুযোগ সুবিধা পাইছিলাম ড্রাইভিং এ, কিন্তু আমার ইচ্ছা ছিল না। তখন মাহফুজ ভাই আমার এই ভিডিওতে ক্লিয়ারলি 3টা ভিডিও দেখছি, 3টা ভিডিওর ভিতরে ক্লিয়ারলি মাহফুজ ভাই বলছিলেন যে ফিনল্যান্ডে যদি কারো আসার ইচ্ছা থাকে ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে নিয়ে আসেন, যদি কারো ইচ্ছা থাকে ফিনল্যান্ড আসবেন। এবং এই লাইসেন্সটার জন্য শুধু আমি দুবাই থেকে বাংলাদেশে গেছি, আমি এই জিনিসটা সংগ্রহ করতে পারছি যে বাংলাদেশের লাইসেন্সটা ফিনল্যান্ড আসলে কনভার্ট করা যায় ইজিলি। তা সামথিং আপনার 140 বা 150 120 দিরহামের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যায়। 100 অলমোস্ট 150 ইউরোর ভিতরে কমপ্লিট হয়ে যায় আপনার লাইসেন্স কমপ্লিট। আর এত যদি লাগবে না, এত লাগে না, 100 ইউরোর ভিতরে হয়ে যায়। হ্যাঁ তাই, আর যদি নতুন করে করতে হয় তো তার প্রায় 6 মাস থেকে 1 বছর সময় চলে যায়। তারপরে 1 থেকে 1,500 ইউরো মতন চলে যায়। শুধু আমি 1 থেকে 1,500 আরো বেশি, ইউরোটা আরো ক্যাশ। বেশি। 2000 ইউরো হ্যাঁ এখন, না 2000। 2,000 ইউরো যখন আমি তো ওই সময় করা। তারপর আমি শুধু 1 থেকে 2,000 ইউরোটা হিসাব করলাম না, যে আমি যে টাইমটা ওই জায়গায় দিমু এটাও তো আমার একটা স্যালারি হিসাবে গণ্য করে দেবো। তখন অটোমেটিক আমি ক্যালকুলেশন করে পাইলাম যে মাহফুজদের ভিতর থেকে আমি প্রায় বাংলাদেশ 3 থেকে 4 লাখ টাকার মতন শুধু লাইসেন্স নিতে গেলে লেগে যায়। তখন এই সেভ করতে পারবেন, এই টাকাটা মেসেজটা, সেভ হবে আর কি। হ্যাঁ
রাইট, আর টাইমটাও আমার সেভ হবে। তাই এই মেসেজটা পাইয়া আমি দুবার থেকে বাংলাদেশে যাইয়া 1 মাসে আমি লাইসেন্স প্রসেস কমপ্লিট করে আসতে পারছি আমাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, বিশেষ আলহামদুলিল্লাহ। ফিঙ্গার দিয়ে চলে আসছি, লাইসেন্স হাতে পাই না, কিন্তু ফিঙ্গার হলো মেন। আমি ফিঙ্গার বায়োমেট্রিকটা কমপ্লিট করে আসতে পারছি। তখন আসলাম হেলসিঙ্কি এয়ারপোর্টে। হেলসিঙ্কি এয়ারপোর্টে আইসা এই জায়গায় আইসা মানে ফিনল্যান্ডের ওদের জন্য একটা কাউন্টার, আর যারা আমাদের মতন হায়ারিং আসে তাদের জন্য একটা কাউন্টার। তো কাউন্টার মোতাবেক আসলাম। আমার সামনে 2 জন ছিলেন ওদের স্টুডেন্ট, একজন স্টুডেন্ট ছিলেন আর একজন ছিলেন ভিজিটে আসছে। তো ওদের জন্য এতগুলো কিছু না। কিন্তু আমার পারমিট, যখন আমি রেসিডেন্ট কার্ড আর পাসপোর্টটা দিলাম, তখন আমাকে জিজ্ঞাসা করে কেন আসো ডাইরেক্টলি। আমি ওয়ার্ক পারমিট। তখন আমাকে জিজ্ঞেস করলো ওয়ার্ক পারমিটে কতদিন থাকবা। আমি বললাম আমি কতদিন থাকবো এটা কোনো আমার ডেট ফিক্স নাই, এটা আমার কোম্পানি আমার হায়ার করছে, কোম্পানি আমার যতদিন রাখে জবের উপরে, যতদিন কোম্পানি কাজ আছে কোম্পানি আমাকে যতদিন রাখে এতদিন। তখন বল কোম্পানি কোন কোম্পানি, তো ও ততটুকু গুরুত্ব দেয় নাই, মানে ওর চিন্তা ভাবনা ছিল অন্যরকম। আর মানে এটার ক্লিনিং পিছনে জব আরেকটা করতে আসে না অনেকে, এরকম একটা ই থাকে আর কি। ওটা তো বুঝতে পারি না, কিন্তু ওর যে মুভমেন্টটা, ওর যে হ্যাঁ, ইন্টারেস্টটা আমার প্রতি ছিল ততটুকু না, ভালো পর্দা দেখিনি, যেটা মাইনাস পয়েন্ট। আচ্ছা, আচ্ছা। তখন আমাকে বললো অ্যাকোমোডেশন অ্যাপার্টমেন্ট না হয়েছে। আমি কই না। তখন ওই জন্য আটটো ইয়ে হয়ে গেল। পরে আমি বললাম না, পরে আমি বললাম আমার কোম্পানি প্রোভাইড করবে সবকিছু, আমার কোম্পানি। তখন কোম্পানি আমার কন্ট্যাক্ট পেপারটা দিলাম, কোম্পানির নাম দেখলো, তখন একটু মনে বলে ভিতরে ইয়া লাগলো, মানে ও একটু কোম্পানি হাসি খুব হাসি স্ট্যান্ডার্ড আসছে আর কোম্পানি। কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, না না, মানে লিগেল। ও প্রথম ভাবছি হ্যাঁ, একটু অনলিগেলে, মানে একটু ঝামেলা, লিগেল। তখন কোম্পানি ওর যে সিনিয়র অফিসার ফিনিশ ল্যাঙ্গুয়েজে ওই ফোন দিল, ওই ফোন দিয়ে ওর সিনিয়র অফিসারের সাথে, আমি মনে করি যার সাথে কথা বলছে উনিও তার সিনিয়রই হবে। তখন হুম, ফোনে কথা বললো, কথা বলার পরে কথা বলো, তখন ও আমাকে বললো ওকে। তখন ও আমার রেসিডেন্ট কার্ড আর পাসপোর্ট তো কনসিড করে না, রেসিডেন্ট কার্ডটা পরে পাস করে পরে ওকে। তখন আমার এক ডেট দিয়ে দিল, ইন্টারভিউর জন্য আমি চলে গেলাম। আচ্ছা। তারপরে নেক্সট কি করলেন? আপনার তো আসতে নেক্সট হবে আপনার হুম নেক্সট এয়ারপোর্ট থেকে আমি বের হয়ে হ্যাঁ আর কি, কি করলেন? নেক্সট পর্যায়ে আমি আমার লাকেজ বুঝে নিলাম। লাকেজ বুঝে নেওয়ার পরে আমার একটু দুর্ভাগ্য ওই জায়গায় হয়ে গেল যে ওদিনকেই ফিনল্যান্ডে আমি কখনো শুনিনি এরকম। আমার হেলসিঙ্কিতে আমি যে কাহিনী সিটিতে এই জায়গায় আসার জন্য আমাকে ট্রেনে আসার জন্য একটা অ্যাডভাইস করছে আমার কোম্পানি, যে এভাবে আসার জন্য, কিন্তু আমার রিসিভ করার জন্য কোনো কোম্পানির সাইডেতে লোক যায় নাই। হুম, তো আমাকে আগে বলা হয় নাই। তো আমি যখন এয়ারপোর্টে আসার পর আমার নেট অন হয়েছে, তখন আমি কিছু মেল পেলাম। আমার মেলে হুম, আমি রেজাল্ট আসলো যে আমার ট্রেন এই জায়গায় স্টে করছে, ট্রেন বন্ধ, আমার হেলসিঙ্কি যাওয়ার জন্য আজকে যেতে পারবো না। তো আমি প্রথম নতুন, না আমি লেফট না আমি রাইট, কিচ্ছু চিনি না, মানে আমার কাছে একটু মনে হুম। হতমুখ হয়ে গেল। তো ও আবার বলছে তো কই আসলাম? এবার হেলসিঙ্কিতে হোটেল ওরা কই আসলাম, আর ভাষা তো বুঝি না, ওরা তো ইংলিশ বলে খুব কম ইংলিশ। প্রশ্ন তাই করলে বলবে আর কি, প্রশ্ন না আর করলে তো ওরা বলবেই না। হ্যাঁ, আর আর বলতে গেলে আমি মনে করি হেলসিঙ্কি এয়ারপোর্টে আসার পর আমি যা দেখলাম জনবল, আমাদের গ্রামে সন্ধ্যায় যে একটা বাজার বসে, চার দোকান, এত সীমিত লোক, আমার দেশের মতন এত জাঁকজমক লোক না, যারা মনে হয় তারে প্রশ্ন করলাম আর উত্তর পেয়ে লাইলাম। একটু কথা বলতে নিলে 2 মিনিট হাইটার গিয়ে একটা লোকের সাথে কথা বলতে হইব, মানে এত দূরত্ব। হুম, তখন আমি মেইলে পাইলাম যেমন বন্ধ, তো আমি কি করব, আমাকে ওরা হোটেলের ম্যানেজ করে। তখন আমি আমার একটা কাজিন ছিল আমার, দুবাইতে বন্ধু, তার রিলেটিভ,
হেলসিঙ্কিতে থাকে, আমি ওদের সাথে যোগাযোগ করলাম। ওই যোগাযোগটা আমার দেশ থেকে ছিল আর কি, যখন আমি ফাইনালি সবকিছু পাইছি হুম, তখন। ওর জানি ও বলল না, যাওয়ার দরকার নেই, আমার অ্যাড্রেস, উনি ওনার লোক অ্যাড্রেস দিল, আমি ওনার বাসা যাওয়ার জন্য ওই অ্যাড্রেস মোতাবেক আমি ট্যাক্সি নিলাম। তো এই জায়গায় আবার ট্যাক্সি কারের জন্য আলাদা পার্কিং, পার্সোনাল কারের জন্য আলাদা পার্কিং, বাসের জন্য স্টেশনের আলাদা গেট, ট্রেনের জন্য হুম, আলাদা। তবে আমি ওইটা ম্যাপে চেক করে ট্যাক্সির স্টেশনে গেলাম। তা আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে আমাকে যে রুমে যাওয়ার জন্য যে অ্যাডভাইস করলো, ওই রুমে যাইতে ট্যাক্সি ভাড়া কত হইতে পারে, কারণ আমি তো জানি না এই জায়গায়। তো আমাকে ও বইলা দিল হয়তো 45 থেকে 50 ইউরো নিবে। তো ট্যাক্সি লাইন স্টেশনে গেলাম, মানে দুইটা দুইটা ক্যাটাগরি ট্যাক্সি ফিনল্যান্ডে। হুম, আমি, ওরা আমার খুব ভদ্রভাবে ডাক দিয়েছে, ইংলিশে ডাক দিয়েছে। গেলাম, আমার মোবাইল থেকে আমি অ্যাড্রেসটা শো করলাম, ওকে দেখাইলাম। ও বললো চিনে যাবে কত, ও আমাকে বললো 90 থেকে 100 আসবে। আমি কই না, এটা তো আমার থেকে বেশি চাইছস, এটা তো আমার এত আসার কথা। ওরা আমার বলতো কারেক্ট, এই ট্যাক্সিতে যদি আমার ট্যাক্সিতে যাও তাহলে তোমার এত আসবে, আর তুমি যেটা বলছো ওইটা এমন হবে ওই ট্যাক্সিতে। তো ওই আমাকে আরো হেল্প করলো, প্রলি আরিয়ানিয়া, হুম। ওই পাশের যে ট্যাক্সিওয়ালা, ওর সাথে নিয়ে আমার কন্ট্যাক্ট করাইলো। যে কন্ট্যাক্ট করে আচ্ছা, আচ্ছা। ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার খুবই ভালো, অনেস্ট। ও আমাকে আরো হেল্প করলো, ও ট্যাক্সি ড্রাইভার সাথে ওরা কথা বলে দিল, দেখ ওকে ওই জায়গায় যাবে নিয়ে যা। তো ওরা কিন্তু ট্যাক্সি ড্রাইভার সিরিয়াল মেনটেন করে, আপনি 10 টাকার হুম, ভাড়া হোক আর 100 টাকার ভাড়া হোক, যে সামনে আছে সিরিয়াল বাই সিরিয়াল উঠেই যাবে, পিছনেরটা সামনে আসবে না। না। খুব ভালো লাগলো তখন। ওকে বললাম, দেখালাম, ও নতুন, হ্যাঁ তোর প্রায় কত আসবে ট্যাক্সি ভাড়া, তখন আমাকে বললো এত। ওকে ডান, বসলাম, কথাবার্তা বললাম। আমার কাছে এমন একটা জিনিস ফিল লাগতেছে, স্বপ্নের ইউরোপ আর স্বপ্নের আমার ফিনল্যান্ড। হুম, আহ, মজা লাগতেছে তখন প্রচন্ড ইউরোপে এসে পড়ছি। প্রচন্ড ঠান্ডা। তা আমি জ্যাকেট ট্যাকেট নিয়ে সবকিছু নিয়ে আসছি, তারপর কোথায় গরমের আবহাওয়ার সাথে আর মাইনাস, তখন আমার মাইনাস, হেলসিঙ্কিতে মনে হয় আমি -14 পাইছিলাম, -14। ওকে। সাডেনলি আপনার প্রথম দিন, -14 অনেক। কারণ আপনি ছিলেন অনেক একটা গরমের দেশে। প্লাসে দুবাই তো একটা গরমের দেশ। আর এখানে -14। মাইনাস। তখন আসলাম, তখন আমার কাজিনের সঙ্গে বাসায় গেলাম। যাওয়ার পথে আমি আবার ড্রাইভার দিয়ে আমার কাজিনের ফোনে কথা বলাইছি। হুম, ও বলতে খুব আইসা পড়তেছে, তো এই বাসার সামনে গিয়ে আমারে ট্যাক্সি ড্রাইভার একবার বাসায় গেটে আমাকে ওদের নামায় বলতেছে আইসি, তখন আমি ওকে বিল দিয়ে দিলাম, চলে গেল। না আমার তো কাজিন আসতেছে না, এখন লোকও দেখি না। তখন দুপুর 3টা, 3:30 হয়ে যাবে। আমার মনের ভিতর একটা ভয় ঢুকে গেল, সত্য, মানে লোকজন পাচ্ছি না, একটা ভালো লোকও আসে না, খারাপ লোক আসে না, কোনো লোকই পাচ্ছি না, যা আসতেছে। রাস্তায় দাঁড়ায় রয়েছেন। গেটের সামনে দাঁড়ায় হ্যাঁ, রয়েছেন। গেটের সামনে দাঁড়ায় রয়েছি। এখন আমার সাথে মোবাইলে ডাটা, সিম নাই, ডাটা নাই। আর ওর সাথে আমি আমার কাজিনের সাথে যোগাযোগ করার কথা, যদি আমার রং সাইডে রাইখা চলে যায়, যেহেতু আমি চিনি না। আর বিশেষ করে যে সাইনবোর্ড গুলো কিন্তু সব ফিনিশে, ফিনিশ আর সুইডিশ, ফিনিশে। ফিনিশ হ্যাঁ, আর সুইডিশ, সুইডিশে। ইংলিশ নাই। তা আমি তো সুইডিশ আর ফিনিশ কিচ্ছু করতে পারবো না। তা আমার কাছে যেন একটু নার্ভাস ফিল করতেছি। 10 মিনিটে যাও, 15 মিনিট হয়ে গেল, এখন 20 মিনিটের মোটামুটি 20 মিনিট টাইম চলে গেল। তখন আমার পাশে ফিনিশ একটা মহিলা আসতেছে, তার বয়স 30 এরকম হবে, 30-32 মতন হবে। তো আমি ইংলিশে ওরাকে ইনভাইট করলাম, হাই, কাছে আসো। তো ওকে আমি বললাম, ক্যান ইউ হেল্প মি? তো ইয়েস, হাউ টু আই হেল্প ইউ? So I am too new. This is the first time I will come. So my friend is the now university. So my mobile is not use. No SIM and data. Can your mobile give? I am to call. Yes. তো ও, আমি নাম্বারটা দেওয়ার পরে ও যখন ক্লিয়ারলি নাম্বারটা উঠে ও ফোন দিল, ফোনটা রিসিভ করার পরে আমাকে দিল।
তখন আমার কাজিন কাছে কাছে আইসা পড়ছে, তখন আমার বললো যে বাসার সামনে একটা লোক দেখতেছি, এটাই আপনি, আমি আইসা পড়ছি। তো ওকে আমি পাইকা যেমন আমার ভিতরে যেন একটা আনন্দটা আরো বেশি ফিল হইলো, না আমি তো কারেক্ট জায়গায় আছি। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। তা আমি আমার স্বপ্নটা ইনশাল্লাহ আল্লাহ দিলে মানে বাস্তবে যখন সবকিছু ফেস করছি, আমি মনে করি আমার স্বপ্নটা আল্লাহ পাক আমাকে পূরণ করছে। আলহামদুলিল্লাহ, তাতে আলহামদুলিল্লাহ। ২ রাত, তা তো আমার কাজিনের সাথে ছিলাম ১ রাত্র, ওর আর ভাই ছিল আরেকজন, ওরও কাজিন, ওদের বাসায় ছিলাম। তো আমি হেলসিঙ্কি ২ রাত্র ছিলাম, ২ দিন। এটাও ২ দিন ছিলাম বিদায় আমার ওই যে ট্রেন একে, একে ২ দিন এই যে বন্ধ ঘোষণা করছে গভর্নমেন্ট স্ট্রাইকে থেকে, ক্যান্সেল তাই হয়েছে, থাকতে হ্যাঁ। হইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমাকে ওরা, আমার ওই যে মামা লাগে ওদের বাসায় ছিলাম থাইকা, ওনারা আমাকে সবকিছু পরের দিন ইজিলি আমাকে একবারে ট্রেন স্টেশনে যেয়ে ট্রেনের টিকিট কেটে ট্রেনের সিটে বসায়া আমাকে বিদায় দিল। ৮ ঘন্টা, মানে ৮ ঘন্টা ১৫ মিনিট শুধু এই একটা বড় জার্নি। মোটামুটি বাংলাদেশ থেকে আমি দুবাইতে যতটুকু ফ্লাইট ট্রানজিট করেছি তার চেয়ে বেশি সময় লাগছে। ৬ ঘন্টা লাগবে দুবাই থেকে বাংলাদেশের ফ্লাইটে। হ্যাঁ, আর এখন আমার হেলসিঙ্কি থেকে আমার কাহিনী আসতে ৮ ঘন্টা ১৫ মিনিট টাইম গেছে ট্রেনে। আর আপনি তো দেখছেন সিনারি গুলা দুই পাশের, ওহ! যে মানে ফিনল্যান্ড কেমন। দেখারই মতন। দেখারই হ্যাঁ, মতন, কিন্তু দেইখা কেউ যদি না দেখে তারে বাসায় বইলা বুঝানোর মতন কারো বুঝানো যাবে না। না। দেখা সিনারি গুলো যেরকম একটা আন্তরিকতা ভাবে যতটুকু আনন্দ লাগে, এই অনুভূতিটা আমি কাউকে বইলা বুঝাইতে পারবো না। আর সেও বুঝবে না। মানে প্রাকৃতিক যে এত সৌন্দর্য। তারপরে ওখানে যাওয়ার পরে পৌঁছানোর পরে কিভাবে কি হইলো? পৌঁছানোর পরে যেমন আমি কাহিনী সিটিতে আসলাম। এখনো আমাকে তারপর আমার কোম্পানি থেকে একটা ট্যাক্সি ড্রাইভার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমার ট্রেনে ওই টাইম মতন ট্রেন আসলো, টাইম মতন আমি ট্রেন থেকে নিচে নামলাম। তখন ওই ভদ্রলোকের ওইও ফিনিশ, ওই ভদ্রলোকের দেখতেছি একটা পেপারে আমার নামটা নিয়ে সাইনবোর্ড জাস্ট, ও তো আর আমাকে ডাকতে পারবে না আর আমি ওকে চিনবো না। আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি ওর সাথে গিয়ে সাক্ষাৎ করলাম যে আমি এই লোক, তুই যাকে খুঁজছিস হুম। সেটাই আমি। তো আমি আসলাম, আইসা ওর সাথে কথা বললাম। ও আমাকে, ওনার বয়স আমার মনে হয় 50 প্লাস হবে। তো ও নিজে আমার লাকি স্টোর গাড়িতে ট্যাক্সিতে লোড করলো। মানে আমার তাইলে। সাথে সাক্ষাতের হুম। পরপরই সাথে সাথে আমার ট্রলিটা ওই নিয়ে গেল, নিয়ে লোড করলো। লোড করার পরে আমি ওকে বললাম যে আমার কোম্পানি আমাকে মেসেজ দিয়ে রাখছে যে তুই আসার আগে কিছু ফুড, তুই খাওয়ার জিনিসটা কিন্তু সংগ্রহ করে আনিস। কোম্পানি আমার জন্য অ্যাপার্টমেন্ট রেডি রাখছে থাকার জন্য, কিন্তু ফুডটা তো আমার নিজের। তখন আমি ওকে বললাম আমি যে কোনো একটা মার্কেটে নিয়ে মার্কেটে যাওয়ার পর আমার কিছু কেনাকাটা আছে, তো নিলাম। ও আমার সাথে গেল, ও আমার সাথে খুব যথেষ্ট হেল্প করছে। তো কি মানে কোনটা কি কি আসে বিষয়, কোনটা কিভাবে প্রাইস এভাবে মেনশন করা আছে, বা সবই তো ফিনিশ আর সুইডিশ লেখা ও না, তো আপনার ইংলিশ সাথে না। দোকানে দোকানে গেছে নাকি? হ্যাঁ, 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 সুপার আচ্ছা, মার্কেট আচ্ছা, আমরা আচ্ছা। যেটা। তো ওরা আমাকে নরমালি সাথে যায় গিয়া, না, কিন্তু ও হ্যাঁ, খুব ও হেল্পফুল আমার, আরকি। হ্যাঁ, হেল্প করবে গিয়া। ও আমাকে সবকিছু হেল্প করছে, ইভেন ট্রলিটা, মার্কেটের যে হুম। ট্রলিটা ও আমার সাথে নিয়ে আসছে। তো আমি যা যা নেওয়ার জন্য নিয়ে আসা ওর ট্রলির সাথে দিয়ে পরে কাউন্টিং এ গেলাম, কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পরে ও নিজেই আমার মার্কেটিং এ কাউন্টারে দিচ্ছে। তখন আমাকে বলে পয়সা আছে, আমি কই, হ্যাঁ আছে। আমি পে করে পরে বাসায় আসলাম। ওর একবার বাসায় আইসা ও গেট খুইলা রুমে দিয়া সবকিছু বুঝাইয়া আমার পরে চাবি দিয়ে চলে গেছে। তো এর ভিতর আমার ছোট্ট একটা মিস্টেক বলতে আমি জানি না। তা আমি এই জিনিসটা ফেস করছি। কোনো ভাই যদি কেউ আসতে চান ফিনল্যান্ডে, আমি মনে করবো এই জিনিসটা সংগ্রহ করে নিয়ে আসবেন। মোবাইল হাতে না থাকলে আমাদের লাইফ নাই বর্তমান সিচুয়েশন। তো মোবাইলের হুম। যে চার্জারটা, এই চার্জার আমরা দুবাইতে বাংলাদেশে মানে আমাদের ওদিকে 3 পিনওয়ালা চার্জার আমরা ইউজ করি মাল্টিপ্লাগে, 3 পিন। কিন্তু আমি ফিনল্যান্ডে এসে দেখলাম 2 পিন।
তো এই 2 পিনের চার্জার সাথে করে নিয়ে আসবেন। এটা আমি আমার যদি দুবাই দর্শক থেকে কেউ ভাইদের আসে জন্য, আরকি। দুবাই থেকে, হ্যাঁ, কিন্তু যেটা আমাদের বাংলাদেশে এশিয়ার কিন্তু লোক ২ থেকে পিন। আসে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু ২ পিন। না 2 পিনও তো এত না, এখন 3 পিনই এভেইলেবল। বাংলাদেশে এখনো 3 পিন এভেইলেবল হয়ে গেছে, 2 পিন খুব কম। কিন্তু আচ্ছা, আচ্ছা। ফিনল্যান্ডে 2 পিন আমরা রাউন্ড, 2 পিন প্লাস রাউন্ড। এটা ধরো ওরা ইলেকট্রিক্যাল কাজ করে, ওয়ারিং এর কাজ করে হাউজিং এর, এটা 2 পিন রাউন্ডটা দিয়ে রাখে সব জায়গায়। তো এখন আমি আসার পর বুঝতে আমার মোবাইলের প্রায় মোটামুটি চার্জ শেষ, কারণ সকালে 8টার দিকে 7টার দিকে বাসাতে আমি রওনা করছি, 8টার থেকে ট্রেনে পড়ছি। তো 8 ঘন্টা অতিক্রম করে আমি সন্ধ্যায় আইসা পড়ছি আমার বাসায়। এখন মোবাইলের চার্জ মোটামুটি অনেকটাই কম। আর আমি আমার ফ্ল্যাটে আইসা আমি সিঙ্গেল, কোনো লোক নাই। হুম, মানে এরকম একটা ইয়াতে পড়ছি, আমি আইসা বললাম কোন জায়গায় আসছে, এত আনন্দের দেশ এত কিছু, কিন্তু আমি তো অনেক মানে পুরা ইয়াতে পড়ে গেছি। তখন মোবাইলে চার্জ দেওয়ার মতো কোনো জায়গা পাইতেছি না। ফট করে আমার মাথায় কি হয়েছে, আমার বাসার পাশে 2 মিনিট একটা দোকান আছে মার্কেটের মতন। তা আমি জাস্ট ওই মার্কেট গেলাম, যেহেতু আছে যেহেতু কেনাকাটার মতন, তাহলে আমি নিয়ে আসি। বাই যাবে, ওই জায়গায় যাওয়ার পর আমি এটা পাইলাম না। ওইটা হলো আমরা নর্মালি একটা ফাস্টফুডের দোকান আর একটা মেডিসিনের দোকান, জাস্ট এটাই। তো ওই যে না পাওয়ার পর ওর কাছে আমি ইংলিশে শেয়ার করলাম, ক্যান ইউ হেল্প মি, হাউ টু আই হেল্প ইউ। ওরা আমি এই জিনিসটা বুঝাইলাম যে আমার চার্জার পয়েন্ট এটা তাতে অ্যাডজাস্ট হইতেছে না, আমাকে একটু হেল্প কর চার্জারটা দিয়ে। তোর কাছে কোনো এক্সট্রা আছে? কয় না। আমি কইছি থাকলে দে, আমি তোর আগামীকাল মার্কেট তাই না দিব না। বলতে আছে নাই, আমার কাছে এক্সট্রাই এটা নাই। তারপর আমি বললাম এখন তো আমার মোবাইল চার্জ তো করতে হবে, আগামীকাল আমার অফিসে যাইতে হবে, কন্ট্যাক্ট করতে হবে আমার ইয়ের সাথে। তখন তোর দোকানে থাইকা আমি প্রায় আধা ঘন্টা 45 মিনিট থাইকা আমার মোবাইলটা চার্জ করে পরে আমি বাসায় আসি। যখন আমি বাসায় আসছি তখন আমার কোম্পানির লোক যার সাথে আমার কন্ট্রাক্ট হয় ও আসছে, বস আইসা দেখে দেখে গল্প টল্প করে আগামীকাল কি করতে হবে, হুম। অফিসে যাইতে হবে, সবকিছু বইলা গেল। যেমন এরপর দিন সকালবেলা অফিসে যাব, টাইম দিছি, টাইম মতো আমার বাসে যেতে হবে। 2 দিন ট্রেন বন্ধ ছিল, তৃতীয় দিন ট্রেন ওপেন আছে, বাস বন্ধ। বাস বন্ধ ওই মানে শহরে না? বাস, হ্যাঁ। পরে ও আসলো, ওকে আমি নক করলাম যে বাস তো আসে নাই। ও টাইম মতো ও আসে, পরে আমার নিয়ে গেল। গেলাম অফিসে, অফিসের কাজ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ অবশেষে এখন আমি আছি খুবই ভালো। যে যতটুকু আশা করে আসছি ফিনল্যান্ডে, তার চাইতে আমি ইনশাল্লাহ ভালো আছি। আসার চাইতে যতটুকু আশা করে আসছিলাম যে লেভেলে বা যেভাবে, তার হুম। চাইতে ইনশাল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আমার ভালো রাখছে তাহলে আপনার সব টোটাল দিক কত দিয়ে। খরচ হইলো ফিনল্যান্ডে আসতে? টোটাল টোটাল খরচ যদি বলি, দেখেন হাতে করে খরচ তো অনেক, এটা আমি না বলি, কারণ আমি এক জায়গায় গেলাম 200 দিরহাম, মানে 200 ইউরো, 10 ইউরো, যে জায়গায় 10 ইউরো খরচ এটা আমি 50 ইউরো খরচ করলাম, এটা তো আলাদা। পারফেক্ট আমার খরচ লাগছে এম্বাসি ফি আর হলো ফ্লাইট, হুম। এম্বাসি ফি আর ফ্লাইট টিকিট। খুব বেশি ফ্লাইট না, টিকিট তাই না? নিজের ছিল। সব মিলে কোথায় 1 লাখ 1.5 লাখ টাকা? এভারেজ 2 লাখ টাকা। 2 লাখ টাকার মতো। যাক, 2 লাখ টাকায় আপনি হুম, এখন ফিনল্যান্ডে। হুম। আরেকটা কথা তো বলি আমি যারা, আপনাকে, হ্যাঁ বলেন, না বলেন। আরেকটা কথা বলি মাহফুজ ভাই, যে আমার বাংলাদেশি ভাইদের বিশেষ করে এই ইউটিউবে যারা ফলো করবে দেখবে, আমি মনে করবো আমার আমার কথাগুলো শুনে অনেকেই আসার জন্য ইন্টারেস্ট হবে। ইনশাল্লাহ আসুক, কিন্তু আসার সময় আপনি আপনার সাথে নিম্নেতে ফিনল্যান্ডে 1000 ইউরোর সাথে করে নিয়ে আসবেন। কারণ আপনি যে কোনো কোম্পানিতে আসেন, কোম্পানি কিন্তু আসলে আপনার স্যালারি দিবে না। না। আপনি আসলেন 1 মাস, সাডেনলি 1 মাস জব যদি চালু করেন, পরের মাসে গিয়ে আপনি টাকা পাবেন। অতএব আপনাকে 1.5 থেকে 2 মাসের টাইম যাবে আপনার স্যালারিটা আসতে। তো একটা নতুন জায়গায় আইসার অনেক কিছুরই আমরা কেনাকাটা আছে। নিজে যদি টাকা না থাকে, যে এই দেশে আপনার হেল্প করার মতন গল্প করার লোক পাইনি, আমি হেল্প করবো কেন? কারণ লোকই তো নাই, দেখি না। যাই কিছু লোক আছে গাড়িতে তো আসে আর যায়। এটা আমার রান্না বাড়া যে অভিজ্ঞতা আমি করেন বললাম। এগুলো তো নিজের নিজের কিনা না? রান্না বাড়া যে করেন, রাইট, হাঁড়ি রান্না বাড়ার পাতিল জন্য। সব। হ্যাঁ, না না আমার কিনতে হয় নাই।
হাঁড়ি পাতিল মানে যেটা আপনার ফার্নিচার বলি, যেটা আমরা কুকারিজ ম্যাটেরিয়ালটা যা লাগে এটা আমার কোম্পানি সমস্ত কিছু প্রোভাইড করে রাখছে। আমি জাস্ট আসছি, আপনার তাই কিচ্ছু লাগে আমি নাই। জাস্ট হ্যাঁ, আমি জাস্ট আসছি, রুমে পড়ছি, রাত্রে আমি ঘুমিয়ে গেছি। আমার বেড, ম্যাট্রেস, ইভেন বালিশ, ইভেন চাদর। আমি নতুন আসছি, আমার তো চাদর, কম্বল, বালিশ আমার ওই যে ট্যাক্সি ড্রাইভার উনি আমার সাথে করে আমার বাসায় দিয়ে গেছে। এটা আমার কোম্পানির তরফ থেকে। অন্যান্য কোম্পানি দেয় কিনা আমি জানি না। অন্যান্য ফ্যাসিলিটি কে কতটুকু পায় জানি না, কিন্তু আমার কোম্পানি আমার জন্য এতটুকু করে রাখছে এটাই আমি পাইছি। আমার ফ্ল্যাটে আহ, আপনার সিট, ড্রয়িং রুমে চেয়ার, টেবিল, সোফা, মানে একটা ফ্যামিলি সব থাকার জন্য সব সব, রেডি। ইভেন সব রেডি। ফ্রিজ, আপনার হটপট যেটা আমরা চা কফি খাওয়ার জন্য যেটা ইলেকট্রিক্যাল যে আমরা কেটলি ইউজ করি এটা, মাইক্রো ওভেন, মানে সব আছে আমার এ যা টু যা জেড। লাগে। যা যাক, ইভেন একটা ছোট্ট ছোট্ট একটা চার চামিচ, ছোট্ট একটা চার হ্যাঁ, চামিচ এটা সহ। এগুলো এগুলো দিয়ে দিছে। হ্যাঁ, মানে তাহলে আপনার তো ভাই নাইফ, আপনার আর কি, আপনার তো ভাই কপাল। নাইফ, মানে জাস্ট আমি আপনি বলতে কি, শুধু আমি এই দেশে আইসা আমি যা নিজের জন্য খানা খাবো, এটা আমি খাদ্যটা আমার পছন্দ মতো আমি খানাটা কিনছি। এই ছাড়া দ্বিতীয় সেকেন্ড একটা শুয়েও কিনতে হয় নাই আমার থাকার জন্য। ইভেন ওয়াশিং হুম, মেশিন, ইভেন আমার রুমে বাসা আমার ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনও দিছে বাসায়। ওয়াশিং মেশিন দিচ্ছে। বাহ বাহ কিন্তু বাহ বাহ। এই ফ্যাসিলিটি অন্য কোনো হ্যাঁ, কোম্পানি দেয় কি না এটা আমি হ্যাঁ, জানি না, তা কিন্তু তো আমি আমার অবশ্যই সব কোম্পানি যে দিবে সেটাও বলা যাচ্ছে না। হ্যাঁ, বলা না। সেটা তো যদি আমরাও আমার জানি যদি না আসলে। হ্যাঁ, তাই আমি যদি ১,০০০ ইউরো নিয়ে আসছিলাম, যদি আমার প্লেট কিনতে হতো, চামিচ কিনতে হতো, আপনার নাইফ কিনতে হতো, আপনার ডিশ বোর্ড কিনতে হতো, যদি আপনার একটা কেটলি কিনতে হতো, একটা মাইক্রোওভেন কিনতে হতো বা একটা ফ্রিজ কিনতে হতো, তো তা আমি মনে করি প্রথম স্টার্টিং এ বা একটা ম্যাট্রেস কিনতে হতো, একটা খাট কিনতে হতো। পরিবেশ আপনি যখন এক চাকরি হাজার করবেন ইউরো না, আপনার এখানেই শেষ হয়ে যেত। হয়ে যেত, কিন্তু ১,০০০ পারবো কিনা হ্যাঁ, তাও তো আমার সন্দেহ। হ্যাঁ, তা তো অবশ্যই। এটা ডিপেন্ড করে আপনি কিরকম প্রাইসের জিনিস কিনবেন। হ্যাঁ, কিনবেন নরমালি একটু সস্তা কোয়ালিটির জিনিস কিনলে ১,০০০ ইউরোতে হয়তো সম্ভব। অসম্ভব। তখন হ্যাঁ, আমি মনে করি মানে আমার এই কথাটা আমার এই অ্যাডভাইসটা দেওয়ার জন্য আমার কোনো ভাই যদি আসার জন্য আগ্রহ হয়, নিজে এই অ্যামাউন্টটা চিন্তা করবেন, এই অ্যামাউন্টটাতে প্লাস নিয়ে আসতে, মাইনাস না প্লাস, কারণ আমার কাছে থাকবে। আমি ১,০০০ ইউরো সাথে করে নিয়েছি, আমার অলমোস্ট এক মাসে ৪০০ ইউরোর মতন, প্রথম মাসে ৪০০ ইউরোর মতন গেছে। বাকি টাকাটা কোথায় গেছে? আমার সাথেই তো আছে। হুম। যদি বেশি খরচ হতো আমি ইউজ করতাম, কিন্তু এখন প্লাস রয়ে গেছে, আমার আরেকটা সাথে তো প্রশ্ন রয়েছে। করি ভাই, বলেন। রান্না বাড়াটা কি আপনারা নিজেরাই করেন নাকি রান্না বাড়া কিভাবে? আপনি নিজে রান করেন নাকি লোক রান্না আছে? বাড়াটা আমি নিজে করি। না, 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 আচ্ছা, রান্না এই বাড়াটা আমি জন্য নিজেই করি। জিজ্ঞাসা করলাম যে এইটা ওরা করে দেয় কিনা। না, না, না ভাই। হ্যাঁ, না, রান্না বাড়াটা আমি নিজেই করি। হ্যাঁ, আর রান্না বাড়াটা ওরা এরকম আমি কারো কাছ থেকে শুনি না ইউরোপে অন্য কেউ করে দেয় নিজের ফ্যামিলি ছাড়া। যদি ফ্যামিলি আসা হয় এটা না আমি না, অনেক আশাবাদী। অনেক সময় আছে যেমন হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে যেমন ইটালি বা অনেকে যেখানে একসাথে অনেক মানুষ থাকে হয়তো প্রতিদিন একজন করে আর কি রান্না করে হয়তো। হ্যাঁ, হ্যাঁ, বা দুবাই না, হয়তো আপনি দেখছেন হয়তো একসাথে ৪-৫ জন থাকলে একজন রান্না করে সপ্তাহে ১ দিন সিরিয়ালে। এরকম হয় না? হ্যাঁ, হ্যাঁ, রাইট। আপনার আপনার এগুলো প্রশ্নটা নিজেদেরই রাইট। করতে হয় সেটাই। যে জনবল, হ্যাঁ, যদি আপনার যেটা সোজা বলি মেস সিস্টেম, যদি আমরা ৪ জন ৫ জন একসাথে খাইলাম, হ্যাঁ, একজন হ্যাঁ। একটা কিন্তু আর আমার জন্য আমি এটা দুঃখের, সবকিছুই আমার আনন্দময় কাছে দিন, আনন্দময়। শুধু আমার কাছে ছোট্ট একটা দুঃখময় জিনিস লাগছে যে আমার কাছে আমার সাথে কোনো বাঙালি নাই। আমার কোম্পানিতেও নাই, প্লাস আমার এরিয়াতেও নাই। তা আমার রান্নাটা আমার একলাই করতে হয় আর আমি একলাই রান্না করে একলাই খাই। হ্যাঁ, তো হ্যাঁ, আসেন ইনশাআল্লাহ হেলসিংকি আসেন। ইনশাআল্লাহ আমার বাসায় দাওয়াত থাকলো আপনার। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ যখন হেলসিংকি অবশ্যই আসবেন। আহ, হ্যাঁ, আসবো। ইনশাল্লাহ আসলে আমি অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে। অ্যাটলিস্ট
আপনাকে তো আর আমি ইনভাইট করতে পারতেছি না এই জায়গায় আসবেন, যেহেতু আপনার ফ্যামিলি আছে, অ্যাটলিস্ট একসাথে হ্যাঁ, বসে আপনার ওই এখানে তো অনেক দূর, আসলে যাওয়াটা একটু হ্যাঁ ডিফিকাল্ট হ্যাঁ আমার জন্য। তো ডিফিকাল্ট। নরমালি হেলসিংকিতে সবাই আসে ঘুরতে বিভিন্ন শহর হুম, থেকে। তো আম আপনি যদি কখনো আসেন, ইনশাল্লাহ ইনশাআল্লাহ, আমার বাসায় দাওয়াত থাকলো আপনার। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। তো কিন্তু যাক আমার সোহেল ভাই, এই আসলে ফিল হ্যাঁ হ্যাঁ, বলেন। ফিনল্যান্ডে আইসা আমিও এত মানে আনন্দ তো লাগছে, আবার একটু নিজে নরমাল হয়ে গেছিলাম। ওই নিজে নরমাল হওয়াটাতে আমি একজনের কাছে হেল্প নিছি। যথেষ্ট আমার হেল্প করছে আমার এক মামা লাগে, মামা বলতে আমার বন্ধুর তো মামা, যথেষ্ট উনি আমাকে অ্যাডভাইস করছে ব্যাপারে, সবকিছু ব্যাপারে। ও মামাকে লাস্টে আমাকে ও ও মামা থাকে হেলসিঙ্কিতে, লাস্ট টাইম বলছে আমি রিটার্ন চলে যাব। এতটুকু আইসা আমি বলছি চলে যাব, মানে কেউ নাই আমার সাথে। মার্কেটে গেলে কি সব ভাষা বুঝি না। আহ সবকিছু ক্ষেত্রে ফিনল্যান্ডের মানে ফিনিশ আর সুইডিশ। তখন মামাকে আমি বললাম মামা আমি চলে যাবো, যে জায়গায় আছি খুব ভালো আছে। তো মামা আমাকে বললো, মামা যে আপনি কাজ করছেন এই কাজ তো বাংলাদেশে 30 লাখ টাকা দিয়েও সম্ভব না, আপনি ইজি আসতে পারছেন, এই বিধায় কোনো কষ্ট লাগতেছে। আমি কই, না মামা। পরে আমাকে মামা বললো আপনি থাকেন 15 দিন, তারপরে দেখেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো মার্কেট করতে আমার জন্য খুব কষ্ট হচ্ছে। তো মামা আমাকে একটা কথা বললো, আপনি মার্কেটে যাই মামা বাইক না দুইজনে একসাথে মার্কেট করবো, ভিডিও কল দিবেন, ভিডিও কল আমরা মার্কেট করবো। তো কতটুকু আমাকে সাপোর্ট সাপোর্ট করছে। দিছে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, মেন্টাল একটা যথেষ্ট মানে সাপোর্টের বিষয় আছে। যাক, মানে যথেষ্ট একটা মেন্টালি আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। এখনো কোনো কিছু হলে মামার সাথে শেয়ার করে মামা আমাকে সাপোর্ট করে। তো অলমোস্ট আমি মনে করেন আমার এই ফিল্ড আসার জন্য তিনটা লোকের আমি সাপোর্ট পাইছি, ফুল সাপোর্ট। যেহেতু আপনার ভিডিওটি দেখে আমি একটা ফুল সাপোর্ট পাইছি। যদি আপনার সাথে আমি আগে কন্ট্যাক্ট করি নাই, ফিল্ডে আসার পরে কন্ট্যাক্ট করছি, যে ভাইয়া আমাকে এম্বাসি ডেটটা নিয়ে দিছে। আর এই মামা আমি আসার পরে যে কাজিন, এই মামা আমাকে ফুল সাপোর্ট করছে। তো মামার সাহসে যাক, আমি এই জায়গায় আজকে আপনাদের দোয়ায়। তো অবশেষে আমি বলতে চাই যে আপনার ভিডিও তো দেখা আমি নিজে ডেভেলপ করতে পারছি আমার লাইফের, আমি নিজে মুভ চেঞ্জ হয়েছি। তো আপনাকে আমার একদম মানে কি বললে যে ধন্যবাদ দেবো, কিভাবে কি বলবো আমার জানা বাসা নাই ভাই। কোনো 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 তাই সমস্যা নেই ভাই। আমি নিজেও কারণ অনেক হ্যাপি আপনি এত কষ্ট করে আহ, নিজের চেষ্টায়, নিজের উদ্যোগে, হ্যাঁ এখানে আসছেন, এবং আপনি আমি আমি মনে করি আপনি সাকসেস। হ্যাঁ, যাক এখন আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য এখানে ফ্যামিলি নিয়ে আসবেন হয়তো ভবিষ্যতে, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার ইনশাল্লাহ এটাই দোয়া ইনশাল্লাহ থাকলো ইনশাল্লাহ আপনার আমার জন্য যে আপনার সেটেল হন। আমি যেটা অবশিষ্ট লাস্ট বলতে চাই, বলতে পারি যে আমি আমার শুধু ফিনল্যান্ডে আসার একটাই টার্গেট, যে ফিনল্যান্ডে স্বাস্থ্য ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থাটা খুবই ভালো, খুবই উন্নত ভালো, উন্নত মানের। এই বিধায় আমি মনে করেন দুবাই থেকে মুভ করছি আমার ফ্যামিলির জন্য। আমার একটা বাচ্চা আল্লাহ দিলে আছে, বাচ্চা ফ্যামিলির জন্য আমি মনে করেন ফিনল্যান্ডে মুভ করা। যাক, তো ফ্যামিলি নিয়ে আসেন, সেটাই দোয়া করি দ্রুত ফ্যামিলি নিয়ে আসেন। ইনশাল্লাহ। আর সোহেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, যেহেতু ভিডিও অলরেডি বড় হ্যাঁ, হয়ে যাচ্ছে। সো আমরা এখানেই আজকের মতো শেষ করি। আর যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাইকে ইনশাল্লাহ আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই।